আসসালামু আলাইকুম। আজকের এই সেশনে আপনাদের সকলকে স্বাগতম। প্রথমে আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক। আজকে আমাদের টপিক হচ্ছে জেনেটিক পেডিগ্রি, যেটা এফসিপিএস, এমডি, এমআরসিপি, পাট্রো D10 সবগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। জেনেটিক পেডিগ্রি যখন আমরা একটু শেখার চেষ্টা করব, প্রত্যেকটা কন্ডিশনে কিছু ডিসঅর্ডারকে ইন্ডিকেট করে। ডিসঅর্ডারের মধ্যে কমনলি যে চারটা ডিসঅর্ডার টেস্ট করা হয় সেটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট, রিসেসিভ, এক্স লিঙ্ক ডমিনেন্ট এবং এক্স লিঙ্ক রিসেসিভ। ওকে, এই ডিসঅর্ডার গুলোকে ডিমার্কেট করার জন্য কিছু চিহ্ন দেওয়া থাকে। এই সিম্বলগুলো সম্পর্কে জানতে হবে। এই সিম্বলগুলোর মধ্যে দেখেন এখানে এক একটা জেনারেশনকে ইন্ডিকেট করে। তাহলে এটা জেনারেশন 1, জেনারেশন 2, জেনারেশন 3। এর মধ্যে যেগুলো সার্কুলার থাকে দ্যাট ইন্ডিকেট করে এগুলো হচ্ছে ফিমেল, আর যেগুলো যেগুলো ব্ল্যাক স্কোয়ার থাকে ইন্ডিকেট করে এগুলো হচ্ছে মেল। ওকে, তাহলে এই যে সার্কুলার গুলো হচ্ছে ফিমেল আর হচ্ছে স্কোয়ার গুলো মেল। এর মাঝখানে আপনি কিছু জিনিস চেক করে দেখতে পারেন যে কিছু কিছু স্কোয়ার থাকে যেগুলো একদম ব্ল্যাক, কিছু কিছু স্কোয়ার থাকে যেগুলো একদম হোয়াইট। যেমন এই যে দেখেন এটা হোয়াইট, এটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক স্কোয়ার গুলো ইন্ডিকেট করে তারা ডিজিজে সাফার করছে, দে আর দ্য সাফারার। হোয়াইট গুলো ইন্ডিকেট করে সেগুলো ডিজিজে আক্রান্ত না। ওকে, হোয়াইটের মধ্যে ক্যারিয়ার থাকতে পারে, বাট হোয়াইটের মধ্যে নর্মালও হতে পারে। হোয়াইট মিন্স হচ্ছে পেশেন্টের রোগটা নাই, আর ব্ল্যাক মানে হচ্ছে পেশেন্টের রোগটা আছে। ওকে, আবার বলছি, হোয়াইটের মধ্যে ক্যারিয়ারও ইনক্লুডেড হতে পারে। আর অনেক সময় দেখবেন যে এরকম ব্ল্যাকের মধ্যে একটা টান দেওয়া থাকে, এরকম করে একটা ব্ল্যাক, ব্ল্যাকের চারপাশে এরকম একটা টান দেওয়া। টান দেওয়া মানে সে অলরেডি ডিজিজড, মানে সে মারা গেছে। ওকে, তাহলে এই পেডিগ্রির কিছু বেসিক জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই বেসিক জিনিস মনে রাখার জন্য আমরা একটু চার্টে চলে আসি। একটা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? একটা হচ্ছে জেনারেশন স্কিপ আর মেল টু মেল ট্রান্সমিশন। মনে রাখবেন, অটোজোমাল ডমিনেন্ট এবং এক্স লিঙ্ক ডমিনেন্ট, যেগুলো ডমিনেন্ট ডিসঅর্ডারের জন্য যে কোনো একটা ক্রোমোজোমই সাফিসিয়েন্ট ইনাফ টু কজ দ্য ডিজিজ। যেহেতু একটা ক্রোমোজোমই যথেষ্ট, কাজেই এখানে কোনো রকম জেনারেশন স্কিপ থাকে না। ওকে, কাজেই ইউজুয়ালি অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার গুলোতে জেনারেশন স্কিপ পাওয়া যায় না। তাহলে একটা পেডিগ্রিতে, জেনারেশন স্কিপ যদি আপনি দেখেন যে এটা নাই, তার মানে এটা দুটা কারণে হতে পারে। একটা অটোজোমাল ডমিন্যান্ট, আর একটা এক্স লিঙ্ক ডমিন্যান্ট। পেডিগ্রিতে যদি জেনারেশন স্কিপ পাওয়া যায়, যে একটা জেনারেশনে কোনো কারো রোগ নাই, তার মানে এটা ইন্ডিকেট করে অটোজোমাল রিসেসিভ আর এক্স লিঙ্ক রিসেসিভ। তাহলে এই জিনিসগুলোকে পার্থক্য করবেন কিভাবে? পার্থক্য করবেন হচ্ছে মেল টু মেল ট্রান্সমিশন আছে কিনা দেখার জন্য। একটা জিনিস সবসময় মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট মনে রাখতে হবে। ওকে, এক্স লিঙ্ক ডিসঅর্ডার মানে রোগটা থাকে এক্স ক্রোমোজোমের মধ্যে। তাহলে একটা জিনিস ভেবে দেখেন, ছেলেদের মধ্যে এক্স ক্রোমোজোম থাকে মাত্র একটা, ফিমেলের মধ্যে এক্স ক্রোমোজোম থাকে হচ্ছে 2 খান। এখন ধরেন কোনো একটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার ছেলেদের হয়েছে, তার মানে এখানে এর এক্স ক্রোমোজোমটা আক্রান্ত। ধরেন এটা এখানে এই এক্স ক্রোমোজোমটা আমি ইয়ে করে দিলাম, সি দিয়ে রাখলাম, মানে এটা আক্রান্ত। তার মানে ছেলেদের একটাই এক্স ক্রোমোজোম আছে আক্রান্ত, আরেকটা কিন্তু ওয়াই ক্রোমোজোম যেটা অ্যাবসোলুটলি নর্মাল। তাহলে এই ক্রোমোজোম, এই যে ছেলে, এই ছেলেটা অবশ্যই আক্রান্ত হবে। ওকে, তাহলে আক্রান্ত ছেলে যদি এক্স লিঙ্ক ডিসঅর্ডারে ভুগে, সেই আক্রান্ত ছেলে থেকে কখনোই কোনো ছেলে আক্রান্ত আক্রান্ত হতে পারে না। কেন হতে পারে না? কারণ একটা ছেলে তৈরি করার জন্য একটা ওয়াই ক্রোমোজোম দরকার। ছেলে শুধুমাত্র ওয়াই ক্রোমোজোম পাঠাতে পারে। ছেলে এক্স ক্রোমোজোম যদি পাঠায় তাহলে মেয়ে তৈরি হবে। তাহলে কনসেপ্ট নাম্বার 1, কনসেপ্ট কি কনসেপ্ট? সেটা হচ্ছে একটা আক্রান্ত বাবা, আক্রান্ত বাবা বা ক্যারিয়ার বাবা, এখান থেকে যদি এটা, বা ক্যারিয়ার বাবা, আক্রান্ত বা ক্যারিয়ার বাবা থেকে যদি ছেলে আক্রান্ত হয় বা ক্যারিয়ার হয়, এটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার হওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে কনসেপ্টটা মনে রাখতে হবে। তাহলে মেল টু মেল ট্রান্সমিশন শুধুমাত্র পসিবল অটোজোমাল ডিসঅর্ডারে। এক্স লিঙ্ক ডিসঅর্ডারে মেল টু মেল ট্রান্সমিশন সেটা এফেক্টেড হতে পারে, ক্যারিয়ার হতে পারে। এক্স লিঙ্ক ডিসঅর্ডারে মেল টু মেল ট্রান্সমিশন ইজ ইম্পসিবল। কারণ একটা মেল তৈরি করার জন্য ছেলে থেকে শুধুমাত্র ওয়াই ক্রোমোজোম যেতে পারে, আর এটা এক্স লিঙ্ক ডিজিজ। তার মানে এখানে এক্স ক্রোমোজোমের সমস্যা। একটা ছেলে যদি এক্স ক্রোমোজোম পাঠায় তাহলে শুধু মেয়ে তৈরি হবে। তাহলে একটা আক্রান্ত বাবা থেকে কখনোই আক্রান্ত সন্তান তৈরি হওয়া সম্ভব না। আক্রান্ত ছেলে সন্তান তৈরি হওয়া সম্ভব না ইন কেস অফ এক্স ক্রোমোজোম।
ঠিক আছে? তাহলে একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। যে প্রথমে আমরা যদি একটা পেডিগ্রি দেখার চেষ্টা করি, পেডিগ্রিতে ফার্স্টে কি আছে? পেডিগ্রিতে ফার্স্টে হচ্ছে জেনারেশন স্কিপ। তাহলে যদি কোনো কারণে জেনারেশন স্কিপটা না থাকে, তাহলে আপনাদেরকে মোট চেক করে দেখতে হবে। এটা দুই রকম ডিসঅর্ডারে হতে পারে, একটা অটোজোমাল ডমিনেন্ট, আরেকটা হচ্ছে এক্স লিঙ্ক ডমিনেন্ট। তখন আপনি পার্থক্য করবেন মেল টু মেল ট্রান্সমিশন আছে কিনা। মেল টু মেল ট্রান্সমিশন যদি ধরেন থাকে, তাহলে এটা এক্স লিঙ্ক সরি, মেল টু মেল ট্রান্সমিশন যদি থাকে, তাহলে এটা অটোজোমাল ডমিন্যান্ট। আর মেল টু মেল ট্রান্সমিশন যদি না থাকে, তাহলে এটা এক্স লিঙ্ক ডমিন্যান্ট। কারণ এক্স লিঙ্ক ডমিন্যান্ট ডিসঅর্ডার বা এক্স লিঙ্ক ডিসঅর্ডারে মেল টু মেল ট্রান্সমিশন ইজ ইম্পসিবল। ওকে, তাহলে এই কনসেপ্টটা মনে রাখতে হবে। তাহলে পেডিগ্রি একবার রিক্যাপিচুলেট করি। পেডিগ্রিতে যদি জেনারেশন স্কিপটা না থাকে, তাহলে বুঝবেন ডমিনেন্ট ডিসঅর্ডার। কি ডমিনেন্ট হতে পারে? একটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট, আরেকটা এক্স লিঙ্ক ডমিনেন্ট। নেক্সট আপনাকে এটা কি অটোজোমাল না এক্স লিঙ্ক ডমিনেন্ট পার্থক্য করবেন মেল টু মেল ট্রান্সমিশন আছে কিনা। মেল টু মেল ট্রান্সমিশন থাকলে অটোজোমাল ডমিনেন্ট, মেল টু মেল ট্রান্সমিশন না থাকলে এক্স লিঙ্ক ডমিনেন্ট। শেষ। এখন 2 নম্বর পয়েন্ট অফ ভিউ দেখলেন যে জেনারেশন স্কিপ আছে। জেনারেশন স্কিপ যদি থাকে, তখন আপনাকে আবার দেখতে হবে মেল টু মেল ট্রান্সমিশন আছে কিনা। কারণ যদি মেল টু মেল ট্রান্সমিশন এই কন্ডিশনে থাকে, তাহলে এটা এক্স অটোজোমাল রিসেসিভ। আর যদি মেল টু মেল ট্রান্সমিশন না থাকে, তাহলে এটা এক্স লিঙ্ক রিসেসিভ। তাহলে কথাটা আরেকবার বলি। পেডিগ্রিতে সবসময় দেখবেন জেনারেশন স্কিপ। জেনারেশন স্কিপ অটোজোমাল ডিসঅর্ডার মানে ডমিনেন্ট ডিসঅর্ডার গুলোতে থাকে না। ওকে, জেনারেশন স্কিপ কখনোই ডমিনেন্ট ডিসঅর্ডার গুলোতে থাকে না। ডমিনেন্ট ডিসঅর্ডার গুলোর মধ্যে যদি আপনি দেখেন জেনারেশন স্কিপ কোন একটা পেডিগ্রির মধ্যে জেনারেশন স্কিপ নাই, তাহলে এটা ডমিনেন্ট ডিসঅর্ডার। একটা অটোজোমাল ডমিনেন্ট, এক্সিং ডমিনেন্ট। মেল টু মেল ট্রান্সমিশন যদি প্রেজেন্ট থাকে, তাহলে অটোজোমাল ডমিনেন্ট। মেল টু মেল ট্রান্সমিশন যদি প্রেজেন্ট না থাকে, এক্স লিঙ্ক ডমিনেন্ট। এখন দেখলেন জেনারেশন স্কিপ আছে, তার মানে এখানে মেল টু মেল ট্রান্সমিশন আছে কিনাই দেখতে হবে। কারণ জেনারেশন স্কিপ হলেই দুটো পসিবিলিটি, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক রিসেসিভ। তখন আপনাকে দেখতে হবে যদি মেল টু মেল ট্রান্সমিশন প্রেজেন্ট থাকে, তাহলে এটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার না, তাহলে এটা অটোজোমাল রিসেসিভ। আর যদি মেল টু মেল ট্রান্সমিশন একদমই না পান, তাহলে সেই কন্ডিশনে আপনাকে চিন্তা করতে হবে এক্স লিঙ্ক রিসেসিভ। ওকে, তাহলে এবার একটু পরবর্তী ইয়েতে আসি। তাহলে একটাই এক্সেপশন আমাদেরকে মনে রাখতে হবে, যদি প্যারেন্টস বোথ আর অ্যাফেক্টেড, তাহলে কিন্তু এই জিনিসগুলো আর কাজ করবে না। ওকে, ধরেন একটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার আপনি জাস্ট দেখলেন, এক্স লিঙ্ক ডিসঅর্ডার এর ওয়াইফ মানে ওয়াইফও রুগী আক্রান্ত, হাজবেন্ডও আক্রান্ত, দুজনেরই রুগী আছে। তাহলে দেখেন এখানে চিন্তা করলে এই যে এই এরো রোগ আছে, এরো রোগ আছে, তাহলে এইখানে যেটাই হোক না কেন সবগুলো ছেলে মেয়ে আক্রান্ত হবে, সবগুলো ছেলে মেয়ে আক্রান্ত হবে। তখন আপনাকে এই জিনিসটা আর কাজে লাগবে না। তাহলে একটা রিসেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে মনে রাখবেন, রিসেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে যদি বাবা মা দুজনারই রোগ থাকে, তার মানে বাবা মার সমস্ত ক্রোমোজোম আক্রান্ত, তার মানে এখানে সমস্ত ছেলে মেয়ের রোগ হবে। ওকে, যেমন আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, সিম্পল হিসাব, যে একটা রিসেসিভ ডিসঅর্ডার, ধরেন এখানে রিসেসিভ ডিসঅর্ডারে এই দুটা ক্রোমোজোম আক্রান্ত, এরও দুটা ক্রোমোজোম আক্রান্ত। কারণ এখানে রিসেসিভ ডিসঅর্ডারে দুটা ক্রোমোজোমই অ্যাফেক্টেড হতে হবে। দুটা ক্রোমোজোম যদি অ্যাফেক্টেড না হয়, তাহলে রিসেসিভ হওয়া প্র্যাকটিক্যালি সম্ভব না। তাহলে এরও দুটা ক্রোমোজোম আক্রান্ত, এরও দুটা ক্রোমোজোম আক্রান্ত, তার মানে যাই হোক না কেন এই ক্রোমোজোম সাথে এই ক্রোমোজোম যেটাই হোক না কেন 100% ছেলে মেয়ে সবাই আক্রান্ত হবে। কোন কন্ডিশনে? অটোজোমাল রিসেসিভ, আরেকটা হচ্ছে এক্স রিসেসিভ। তখন আপনার এই জিনিসটার কোনো কাজ করবে না। তাহলে আবার বলছি, এক্স রিসেসিভ ডিসঅর্ডারে বাবা মা যদি আক্রান্ত হয়, তার মানে তাদের সমস্ত ক্রোমোজোম আক্রান্ত। ওকে, তার মানে তাদের সন্তানরাও সম্পূর্ণ আক্রান্ত হবে। দিস ইজ দ্য রুল। ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা আমাদেরকে মনে রাখতে হবে যে এক্সট্রিম রিসেসিভ বা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারে বাবা মা যদি আক্রান্ত হয়, সমস্ত ছেলে মেয়ে আক্রান্ত হবে। ইস্যু নাম্বার ওয়ান। ঠিক আছে? 2 নাম্বার আরেকটি ইস্যু আমি আপনাদেরকে দেখাই। ধরেন একটা পেশেন্টের অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার আছে, দুজনারই। ঠিক আছে, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা। ঠিক আছে, এখন ধরেন বাবার এই ক্রোমোজোমটা এফেক্টেড, কিন্তু এটা নর্মাল। মায়ের এই ক্রোমোজোমটা এফেক্টেড, কিন্তু এইটা নর্মাল। এখানে দেখেন দুজনেই কিন্তু আক্রান্ত, কারণ এখানে একটা ক্রোমোজোমই যথেষ্ট টু গেট দ্য ডিজিজ। কোন কন্ডিশনে?
অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে একটা ক্রোমোজোমই যথেষ্ট। তাহলে দেখেন এই ক্রোমোজোম যদি এইটাতে হয়, তাহলে এটা হোমোজাইগাস ডমিনেন্ট, মানে দুইটা ক্রোমোজোমই নষ্ট। তার মানে এদের অবস্থাটা আরো খারাপ হবে। দুই নম্বর দেখেন এরা, এটাও এফেক্টেড হবে, কারণ একটা ক্রোমোজোম নষ্ট আর একটা নর্মাল। এইটা যদি এটার সাথে লাগে তাহলেও এফেক্টেড হবে, একটা ক্রোমোজোম নষ্ট আর একটা নর্মাল। কিন্তু যদি এই বিবিটা যুক্ত হয় তাহলে কি হবে? এই বিবিটা নর্মাল হবে। কারণ কি? দেখেন, এই দুটা বি নর্মাল আছে। তাহলে কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারে এফেক্টেড বাবা মা দুইজনই আক্রান্ত, তারপরও সন্তান আনএফেক্টেড হতে পারে। এটা সম্ভাবনা হতে পারে, প্রবাবিলিটি রুল অনুযায়ী হতে পারে। কিন্তু কিন্তু অটোজোমাল রিসেসিভে বাবা মা আক্রান্ত হলে সন্তান যে কয়টা হবে সবাই আক্রান্ত হবে। তাহলে আমরা তিনটা কনসেপ্ট এখন পর্যন্ত জানলাম। প্রথম কনসেপ্ট কি জানলাম? যে একটা অটোজোমাল ডিসঅর্ডার গুলোকে বা এক্সিং ডিসঅর্ডার গুলোকে বোঝার জন্য জেনারেশন স্কিপটা মনে রাখতে হবে। জেনারেশন স্কিপ যদি না থাকে, অটোজোমাল ডমিন্যান্ট, এক্স লিঙ্ক ডমিন্যান্ট। জেনারেশন স্কিপ যদি থাকে, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক রিসেসিভ। পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু কি? যখন মেল টু মেল ট্রান্সমিশন প্রেজেন্ট থাকবে, তখন আপনি চিন্তা করবেন অটোজোমাল ডমিনেন্ট অথবা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার গুলোতে। কারণ এক্স লিঙ্ক ডমিনেন্ট হোক, রিসেসিভ হোক, কোন রকম মেল টু মেল ট্রান্সমিশন হবে না। কাজেই এক্স লিঙ্ক ডমিনেন্টে মেল টু মেল এফেক্টেড হবে না, এক্স রিসেসিভে মেল টু মেল কোনো ক্যারিয়ার হবে না। এই কনসেপ্টটা মনে রাখতে হবে। এবং দুই নাম্বার কনসেপ্ট কি? যদি বাবা মা দুজনই আক্রান্ত থাকে, তাহলে যদি রিসেসিভ ডিসঅর্ডার থাকে, এটা এক্স রিসেসিভ হতে পারে, অটোজোমাল রিসেসিভ হতে পারে, তাহলে সমস্ত সন্তানগুলো এফেক্টেড হবে। কিন্তু অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারে 25%, প্রতিটা বাচ্চা হওয়ার ক্ষেত্রে 25% সময়ে সম্ভাবনা থাকে যে বাবা মা আক্রান্ত হলেও নর্মাল সন্তান হতে পারে। এই কথাটা মনে রাখবেন। তাহলে বোথ অ্যাফেক্টেড ফাদার অ্যান্ড মাদার ক্যান হ্যাভ অল দ্য সন্স অ্যান্ড ডটার অ্যাফেক্টেড ইন হোমোজাইগাস কন্ডিশন, যেখানে দুটা ক্রোমোজোমই ইনভলভ, যেমন এক্সিং ডমিনেন্ট বা অটোজোমাল, সরি এক্সিং রিসেসিভ বা অটোজোমাল রিসেসিভ। কিন্তু অটোজোমাল ডমিনেন্টে দুইজন বাবা মা আক্রান্ত হলেও তাদের নর্মাল সন্তান হতে পারে 25% কেসে। এই কথাটা মনে রাখবেন। এক্স লিঙ্ক ডমিনেন্টে বোথ অ্যাফেক্টেড প্যারেন্টস ক্যান হ্যাভ অল অ্যাফেক্টেড ডটার্স বাট ওয়ান অফ টু চান্সেস অফ হ্যাভিং এ নর্মাল সান। এই কনসেপ্টটা মনে রাখতে হবে। তাহলে বাবা মা যদি অ্যাফেক্টেড হয়, সন্তানগুলো সবাই অ্যাফেক্টেড হবে। কোন কন্ডিশনে? এক্স রিসেসিভ বা অটোজোমাল রিসেসিভে। ঠিক আছে? কিন্তু ডমিনেন্টে এটা নাও হতে পারে। তাহলেই দেখেন, এই এখান থেকে একটু ডিসঅর্ডার গুলো শেখার চেষ্টা করি। তাহলে এটা দেখেন, এটা নর্মাল ছেলে, অ্যাফেক্টেড ফিমেল। তাহলে এই যে অ্যাফেক্টেড ফিমেল থেকে আমি দেখতে পাচ্ছি মোটামুটি অ্যাফেক্টেড হয়েছে, ছেলেও অ্যাফেক্টেড হয়েছে, মেয়েও অ্যাফেক্টেড হয়েছে। ঠিক আছে? এবং দেখেন, এখানে ছেলে অ্যাফেক্টেড থেকে ছেলে অ্যাফেক্টেড হতে পারছে। তাহলে ফর্মুলা নাম্বার ওয়ান, কোনো জেনারেশন বাদ নাই। তার মানে জেনারেশন স্কিপ হয় নাই, সবগুলো জেনারেশনেই আছে। দুই নাম্বার, অ্যাফেক্টেড মেল থেকে অ্যাফেক্টেড মেল তৈরি হতে পারছে। তার মানে এটা এটা এক্স লিঙ্ক ডমিনেন্ট না। কারণ এক্স লিঙ্ক ডমিনেন্টে অ্যাফেক্টেড মেল থেকে কখনোই অ্যাফেক্টেড মেল তৈরি হতে পারবে না। তাহলে দিস ইজ এ কন্ডিশন কল অটোজোমাল ডমিনেন্ট। তাহলে অটোজোমাল ডমিনেন্টে মেল ফিল মেল ফিমেল বলে কোনো আলাদা প্যাটার্ন নেই, সবাই অ্যাফেক্টেড হবে। এবং এখানে পেশেন্টের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, অফস্প্রিং অফ অ্যাফেক্টেড হ্যাভিং এ 50% চান্স অফ ইনহেরিটিং দ্য ডিজিজ। কারণ কি? যদি একটা বাবা বা মা যে কোনো একজন এফেক্টেড থাকে, তার একটা ক্রোমোজোম নর্মাল আর একটা এফেক্টেড, তার মানে বাচ্চা হওয়ার ক্ষেত্রে ওই দুটার যে কোনো একটা ক্রোমোজোম যেতে পারে। এফেক্টেড ক্রোমোজোম গেলে সন্তান এফেক্টেড হবে, নর্মাল ক্রোমোজোম গেলে সন্তান আনএফেক্টেড হবে। সো 50% চান্স আছে। এই কথাটা মনে রাখবেন। এবং খুবই ইম্পর্টেন্ট কনসার্ন, এক্স লিঙ্ক কন্ডিশনের চাইতে পার্থক্য কি? অটোজোমাল ডমিনেন্টে মেল টু মেল ট্রান্সমিশন হয়, যেখানে এক্স লিঙ্ক ডিসঅর্ডারে মেল টু মেল ট্রান্সমিশন হয় না। এর পাশাপাশি আপনার একটা কনসেপ্ট মরবেন, যে ইউজালি স্ট্রাকচারাল ডিসঅর্ডার গুলো অটোজোমাল ডমিনেন্ট, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন হান্টার, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস। এগুলো মেটাবলিক কন্ডিশন, রিসেসিভ হওয়ার কথা ছিল। একটা কথা আবার বলি, মেটাবলিক কন্ডিশনগুলো ইউজালি রিসেসিভ, স্ট্রাকচারাল কন্ডিশনগুলো ডমিনেন্ট।
কিন্তু কিছু স্ট্রাকচারাল কন্ডিশন যেমন ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া, এটা স্ট্রাকচারাল সমস্যা। অ্যাটাক্সিয়া টেলেনজ্যাকটেসিয়া, সেরেবেলার ইনভলভমেন্ট থাকে, স্ট্রাকচারাল প্রবলেম, বাট এগুলো অটোজোমাল রিসেসিভ। কিছু মেটাবলিক কন্ডিশন যেগুলো অটোজোমাল রিসেসিভ হওয়ার কথা ছিল, যেমন গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজেনেস, অটোজোমাল রিসেসিভ না হয়ে এটা এক্স রিসেসিভ। কিছু মেটাবলিক কন্ডিশন যেমন হাইপারলিপিডিমিয়া টাইপ 2, হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, এগুলো রিসেসিভ হওয়ার কথা ছিল, বাট এগুলো অটোজোমাল ডমিনেন্ট। ওকে, ব্যতিক্রমগুলো মনে রাখবেন। সো অ্যাকন্ড্রোপ্লাসিয়া মাঝে মাঝে আমরা এটা পেয়ে থাকি, জেনেটিক ডিসঅর্ডার, ড্রফিজমের অন্যতম কারণ। এটা কিন্তু একটা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। তেমনি অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, দেখেন এটা ব্লু স্ক্লেরা আছে, পেশেন্টের মাল্টিপল ফ্র্যাকচার আছে। অস্টিওজেনেসিস ইমপারফেক্টা কিন্তু অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। ওকে, সো এই কন্ডিশনগুলো অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। তাহলে এই কন্ডিশনে কোনো জেনারেশন স্কিপ থাকবে না, মেল টু মেল ট্রান্সমিশন ইজ পসিবল, এফেক্টেড বাবা মা থেকে নর্মাল চিলড্রেন হতে পারে, আনলাইকলি হতে পারে। ঠিক আছে, এই কথাটা মনে রাখবে। তাহলে এই কথাটা জানতে হবে। 2 নম্বর কনসেপ্ট কি? অটোজোমাল রিসেসিভ। এখানে দেখেন, এখানে দুইটা ক্রোমোজোমই অ্যাফেক্টেড হতে হবে। এই জন্য যেখানে যদি একটা ক্রোমোজোম অ্যাফেক্টেড থাকে এটাকে আমরা বলি ক্যারিয়ার স্টেট। ওকে, তাহলে কনসেপ্ট নাম্বার 1, রিসেসিভের ক্ষেত্রে মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান বি অ্যাফেক্টেড, ডমিনেন্টের চাইতে কম অ্যাফেক্টেড হবে, কারণ এখানে দুটো ক্রোমোজোমই অ্যাফেক্টেড হতে হবে। সব জেনারেশনে অ্যাফেক্টেড নাও হতে পারে, সো দেয়ার কুড বি জেনারেশন স্কিপ। ওকে, এবং একটা কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ, বাবা মা অ্যাবসুলুটলি নর্মাল, বাট সন্তান এফেক্টেড হতে পারে। এইটা কিন্তু কখনো অটোজোমাল ডমিনেন্টে সম্ভব না, কারণ এখানে ক্যারিয়ার স্টেট আছে। ক্যারিয়ার স্টেটে এখানে কিন্তু সন্তান এফেক্টেড হতে পারে, এটা কিন্তু আমরা জানি। ওকে, তাহলে এইটা একটু মনে রাখতে হবে। তাহলে রিসেসিভের ক্ষেত্রে এটা দেখেন, এই এই স্টেট গুলোকে একটু বলি। এটা এক রকমের পেডিগ্রি। এই পেডিগ্রিতে আপনার রিসেসিভ চিনা খুবই ইজি। এটা দেখেই বোঝা যাচ্ছে ক্যারিয়ার স্টেট আছে মানে রিসেসিভ। এখানে হচ্ছে এই লালগুলো অ্যাফেক্টেড, আর এই যে ইয়েগুলো কি বলে, নীলগুলো অ্যাবসলিউটলি নর্মাল, আর যেগুলো লাল নীল মিশানো এগুলো হচ্ছে ক্যারিয়ার। কিন্তু এইভাবে কখনো পেডিগ্রি দেয় না। পেডিগ্রি সবসময় থাকবে আমাদেরকে এইভাবে, জাস্ট লাইক দিস। ঠিক আছে, তাহলে এই যে রিসেসিভ ডিসঅর্ডার দেখেন, ডমিনেন্টের একটা কথা বলেছিলাম, ডমিনেন্টে বাবা মা এফেক্টেড আছে, সন্তান আনএফেক্টেডও হতে পারে। কিন্তু ডমিনেন্টের ক্ষেত্রে বাবা মা এফেক্টেড, সন্তান আনএফেক্টেডও হতে পারে। রিসেসিভের ক্ষেত্রে বাবা মা এফেক্টেড হলে কোনো রকম সন্তান আনএফেক্টেড থাকবে না। তাহলে কন্ডিশন, এটা কেন রিসেসিভ না? কারণ এই যেখানে দুইজন অ্যাফেক্টেড প্যারেন্টস ক্যান নট গিভ এ আনএফেক্টেড সিবলিংস, এটা একটা রুল। তেমনি এটা কেন রিসেসিভ? এই জন্য রিসেসিভ কারণ বাবা মা আনএফেক্টেড কিন্তু সন্তান এফেক্টেড আছে, তার মানে বাবা মার মধ্যে ডেফিনেটলি দুজনই ক্যারিয়ার, এই জন্য সন্তান এফেক্টেড আছে। সো বাবা মা আনএফেক্টেড কিন্তু সন্তান এফেক্টেড, এটা রিসেসিভের বৈশিষ্ট্য। এবং দেখেন পার্টিকুলারলি কোনো প্যাটার্ন নাই, মেয়ে অ্যাফেক্টেড হয়েছে, তার মানে এটা অটোজোমাল রিসেসিভ হওয়ার চান্সেস অনেক বেশি। ওকে, সো এই ইস্যুটা একটু জানতে হবে। তাহলে এবার একটু এই জিনিসটা একটু পড়ার চেষ্টা করি। এই জিনিসটাতে আমরা কি পড়বো, এটা আমি একটু আরেকবার জানার চেষ্টা করবো। দেখেন, এটা একটা ডিজিজ বাবা, এটা নর্মাল মা, এটা নর্মাল বাবা, ডিজিজ মা। তাহলে এইটা দেখেন, এটা দেখে কি মনে হচ্ছে? আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এটা একটা অটোজোমাল ডমিন্যান্ট, তাই না? দেখে তো মনে হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট, কারণ কোনো জেনারেশন স্কিপ নাই, তাই না? কোনো পার্টিকুলার প্যাটার্নও খুঁজে পাচ্ছেন না, তাই না? এটা একটা। কিন্তু একটা কথা আপনাকে দেখতে হবে, এই জন্যই আমাকে ইমিডিয়েটলি ডিসিশনে আসা যাবে না, আমাকে কয়েকটা ফর্মুলা কাজে লাগাতে হবে। দেখেন এখানে অ্যাফেক্টেড বাবা মা, অ্যাফেক্টেড বাবা মার সবগুলো ছেলে মেয়ে অ্যাফেক্টেড, পয়েন্ট নাম্বার 1। অ্যাফেক্টেড বাবা মা সবগুলো ছেলে মেয়ে অ্যাফেক্টেড, এটা রিসেসিভের বৈশিষ্ট্য। ডমিনেন্টও হতে পারে কিন্তু ডমিনেন্টে আনএফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। সো এটা রিসেসিভের বৈশিষ্ট্য 1 নাম্বার। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে নর্মাল বাবা মার মধ্যে একটা এফেক্টেড চিলড্রেন চলে আসছে। তাই নর্মাল বাবা মার মধ্যে যখনই এফেক্টেড চিলড্রেন চলে আসবে, তার মানে ডেফিনেটলি 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 এটা একটা রিসেসিভ কন্ডিশন, তার মানে এখানে ক্যারিয়ার স্টেট আছে। ওকে, সো কনসার্নটা এভাবে ব্যাখ্যা করতে হবে। এবার এবার এখানে দেখেন, বাবা মা, বাবা এখানে অ্যাফেক্টেড, এখানে আবার সমস্ত ছেলে মেয়ে নর্মাল, সমস্ত ছেলে মেয়ে নর্মাল, এটা ডমিনেন্টের সাথে যায় না, এখানে একটা জেনারেশন স্কিপ আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিভাবে এক্সপ্লেন করবেন? এটা এক্সপ্লেন করবেন মায়ের আক্রান্ত থেকে। ঠিক আছে, মায়ের আক্রান্ত থেকে। যদি মা আক্রান্ত, দেখেন মা আক্রান্ত আছে,
মা আক্রান্ত থাকলে কিন্তু এই ঘটনাটা অনেক সময় হতে পারে, এটা এক্সপ্লেন করতে পারেন। ঠিক আছে, তাহলে আমার কনসার্নটা একটু বোঝার চেষ্টা করেন। এটা রিসেসিভ কন্ডিশন। কেন রিসেসিভ কন্ডিশন? কেন রিসেসিভ কন্ডিশন? কারণ এখানে প্রথম কথা হচ্ছে এইখানে জেনারেশন স্কিপ আছে। বাবা মা অ্যাবসলিউটলি নর্মাল, কিন্তু এখানে সন্তান এফেক্টেড। পয়েন্ট নাম্বার ওয়ান। দুই নাম্বার, এখানে বাবা মা বোথ এফেক্টেড, সন্তান সবগুলো এফেক্টেড। রিসেসিভের বৈশিষ্ট্য। তাহলে এটা কোন রিসেসিভ? এটা কি অটোজোমাল রিসেসিভ না এক্স রিসেসিভ? এটা পার্থক্য করবেন এই যে এইটা দেখে। এক্সট্রিম রিসেসিভ যদি হতো, তাহলে ধরেন মা এফেক্টেড, কনসার্নটা বোঝার চেষ্টা করেন। মা এফেক্টেড মানে মায়ের এখানে একটা এক্স ক্রোমোজোম, একটা এক্স ক্রোমোজোম এটাও এফেক্টেড, এই ক্রোমোজোমটাও এফেক্টেড। বাবা এখানে অ্যাবসলিউটলি নর্মাল, তাহলে এক্স ওয়াই নর্মাল। তাহলে একটা কথা মনে রাখেন, একটা এফেক্টেড মায়ের কাছে যদি এটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার হয়, এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার হয়, তাহলে এফেক্টেড মায়ের সবগুলো ছেলে এফেক্টেড হবে। কারণ কি, এইখানে যেটাই হোক না কেন, ক্রোমোজোম তো একটাই, এক্স এ, দুটাই তো এফেক্টেড। এই একটা এই এক্স এ গুলো এখানের সাথে গেলে, এখানের সাথে গেলে সবগুলো ছেলে এফেক্টেড হবে, এবং সবগুলো মেয়ে ক্যারিয়ার হবে। একটা অ্যাফেক্টেড মা থেকে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারে কখনোই অ্যাফেক্টেড সন্তান, ফিমেল সন্তান তৈরি হতে পারে না। এই কনসেপ্টটা মনে রাখতে হবে। তাহলে একটা অটোজোমাল রিসেসিভ আর এক্স রিসেসিভের মধ্যে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি? জেনারেশন স্কিপ হতে পারে, তাই না? এটা দুটাতেই থাকে। আর মেল টু মেল ট্রান্সমিশন। কিন্তু এখানে মেল টু মেল ট্রান্সমিশনে খুব একটা ইস্যু কি আছে? অবশ্যই আছে। দেখেন, এখানে মেল টু মেল ট্রান্সমিশন আছে, কিন্তু এখানে পার্থক্য কি, দুজনেই এফেক্টেড। দুজনে এফেক্টেড হলে আপনি বলতে পারবেন না এটা মেল টু মেল ট্রান্সমিশন, এটা মা থেকেও যাইতে পারে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মা থেকে ছেলে সন্তান এফেক্টেড হয়েছে, এটা অ্যাবসলিউটলি নর্মাল ইন এক্স রিসেসিভ। কিন্তু মা থেকে একটা মেয়ে সন্তান এফেক্টেড হয়েছে, এটা এক্স রিসেসিভে কখনোই সম্ভব না। দেখেন, মা থেকে একটা ফিমেল সন্তান এফেক্টেড হয়েছে। তাহলে এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে তিনটা কথা আমি বলেছি কিন্তু। একটা, বোথ অ্যাফেক্টেড ফাদার মাদার ক্যান কজ অল দ্য সন্স অ্যান্ড ডটার টু বি অ্যাফেক্টেড ইন এক্সিং ডমিন্যান্ট, সরি এক্সিং রিসেসিভ অ্যান্ড অটোজোমাল রিসেসিভ। কিন্তু অটোজোমাল ডমিন্যান্ট ডিসঅর্ডারে অ্যাফেক্টেড প্যারেন্টসের নর্মাল সন্তান তৈরি হতে পারে। এই কথাটা মনে রাখবেন। অটোজোমাল রিসেসিভে রিসেসিভে কম কেস থাকে, স্কিপ জেনারেশন থাকে। মানে কি, সন্তানের হয়েছে কিন্তু বাবা মার হয়নি, কোনো প্যাটার্নের নাই, পার্টিকুলার কোনো প্যাটার্ন নাই। মেল টু মেল ট্রান্সমিশন সম্পর্কে কোনো পার্টিকুলার প্যাটার্ন নাই। কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবেন, এখানে যদি একটা পেশেন্টের অ্যাফেক্টেড মা থাকে, অ্যাফেক্টেড মা ক্যান নট হ্যাভ এ নর্মাল সান ইন ইন এক্স রিসেসিভ। এই কথাটা মনে রাখবেন। কিন্তু অ্যাফেক্টেড মায়ের ফিমেলরা বা মেয়ে বাচ্চারা অবশ্যই অ্যাফেক্টেড হবে না, তারা ক্যারিয়ার হবে। ঠিক আছে, তাহলে এখানে এই ফিমেল অ্যাফেক্টেড ক্যান নট বি এক্সপ্লেন বাই এক্স রিসেসিভ। তাহলে এটা ব্যাখ্যা হতে হবে শুধুমাত্র অটোজোমাল রিসেসিভ। এই জিনিসগুলো পরীক্ষায় টেস্ট করে। এই বিষয়গুলো খুব সোজা, তো আসলে তো সোজা না। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে দেখেন, অ্যাফেক্টেড মা থেকে প্রথম এটা কি ছিল, সব জেনারেশন আছে, দেখে ডমিনেন্ট ডমিনেন্ট মনে হচ্ছিল। কিন্তু দেখেন, এখানে স্কিপ জেনারেশন আমি এখানে খুঁজে পাচ্ছি। এই কন্ডিশনে স্কিপ জেনারেশন, সরি স্কিপ জেনারেশন, কিন্তু এখানে আই এম গেটিং দ্য স্কিপ জেনারেশন। ঠিক আছে, জেনারেশন স্কিপ আছে। এক নম্বর পয়েন্ট, এখানে বাবা মা বোথ আর এফেক্টেড, অল দা সানস আর এফেক্টেড, এটাও ব্যাখ্যা করা যায়। কিন্তু এক্সিং রিসেসিভ, তাহলে দুটো কন্ডিশনে হতে পারে, একটা এক্সিং রিসেসিভ আর একটা অটোজোমাল রিসেসিভ। কিন্তু এক্সিং রিসেসিভে এফেক্টেড মায়ের কখনোই আনএফেক্টেড সন হতে পারে না। তাহলে এটা দেখেন, এফেক্টেড মায়ের আনএফেক্টেড সন নাই, মানে এফেক্টেড হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, অটোজোমাল রিসেসিভে এফেক্টেড মা কখনোই এফেক্টেড বাচ্চা, ফিমেল বাচ্চা তৈরি করতে পারে না। তাহলে এখানে পয়েন্ট হচ্ছে কি, এক্স রিসেসিভ ক্যান নট কজ এফেক্টেড মম টু হ্যাভ এফেক্টেড ডটার। তাহলে এটা অবশ্যই এক্স রিসেসিভ। তাহলে এই পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দিস ইজ পেডিগ্রি অফ এক্স লিঙ্ক রিসেসিভ। ওকে, তাহলে দিস ইজ ইম্পর্টেন্ট। এবং অ্যাফেক্টেড বোথ প্যারেন্টস ক্যান কজ অল দ্য অ্যাফেক্টেড সানস অ্যান্ড ডটার। তাহলে এটা অটোজোমাল রিসেসিভ পেডিগ্রি। কেন এটা এক্স রিসেসিভ না? কারণ এখানে এই যে মায়ের এখানে অ্যাফেক্টেড ছিল এই কন্ডিশনে, সরি এই কন্ডিশনে একটু আরেকবার লাস্টবারের মতো বলছি, মায়ের অ্যাফেক্টেড ছিল, এখানে কখনোই ফিমেল অ্যাফেক্টেড হবে না যদি অটোজোমাল রিসেসিভ হতো। ঠিক আছে, এই কনসেপ্টটাও কিন্তু পরীক্ষায় টেস্ট করা হয়ে থাকে। ওকে,
তাহলে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারের কিছু এক্সাম্পল, এটা আমি অত আলোচনা করব না। এখন আমি চলে আসি এক্স লিঙ্ক ডমিনেন্ট। এক্স লিঙ্ক ডমিনেন্টে পয়েন্ট নাম্বার ওয়ান, মেল অ্যান্ড ফিমেল বোথ আর এফেক্টেড, দুজনই এফেক্টেড হবে, কিন্তু কোনো রকম মেল টু মেল ট্রান্সমিশন হবে না। কেন ট্রান্সমিশন হবে না? কারণ এক্স লিঙ্ক ডিসঅর্ডার। তাহলে এখানে কোনোদিনও মেল টু মেল ট্রান্সমিশন পাওয়া যাবে না, কারণ মেলে থাকে এক্স ওয়াই ক্রোমোজোম, আরেকটা মেল তৈরি করার জন্য ওয়াই ক্রোমোজোম পাঠাতে হবে। যেখানে এক্স ক্রোমোজোম এফেক্টেড, মেল তো আর এক্স ক্রোমোজোম পাঠাবে না, সো মেল টু মেল ট্রান্সমিশন হবে না। সো একটা কথা মনে রাখবেন, ডমিনেন্ট ডিসঅর্ডারের বৈশিষ্ট্যই এই একটা। কি বৈশিষ্ট্য? যেমন আমি বলেছিলাম, এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডারে যদি মা এফেক্টেড হয়, সমস্ত ছেলে এফেক্টেড হবে, সমস্ত মেয়ে ক্যারিয়ার হবে। তেমনি যদি এক্স লিঙ্ক ডমিনেন্টে মেল এফেক্টেড হয়, তাহলে সমস্ত সন্তান, ফিমেল সন্তান এফেক্টেড হবে। কেন এফেক্টেড হবে এটা ব্যাখ্যা দিই। ধরেন এই মেলটা এফেক্টেড, ওয়াই, সবগুলো মেয়ে ফিমেল ধরেন নর্মাল, এখানে একটা ক্রোমোজোমই যথেষ্ট কিন্তু রোগ করার জন্য। এখন ধরেন এই যে ওয়াই ক্রোমোজোমটা এখানে যে লাগলো, তাহলে এক্স ওয়াই তৈরি হলো, সমস্ত এক্স ওয়াই গুলো অ্যাবসলিউটলি নর্মাল। কিন্তু এইটা যদি ফিমেল তৈরি করতে চায়, তাহলে ধরেন এখানে এক্স এ পাঠাতে হবে, তাই না? এটা পাঠাতে হবে, তাহলে এখানে গেল, এখানে গেল, তাহলে এক্স এ ওয়াই এক্স তৈরি হলো, এক্স এ এক্স তৈরি হলো। এটা যেহেতু ডমিনেন্ট ডিসঅর্ডার, একটা ক্রোমোজোম ইজ সাফিসিয়েন্ট ইনাফ টু কজ দ্য ডিজিজ। তার মানে অ্যাফেক্টেড মেলের অ্যাফেক্টেড মেলের সম্পূর্ণ বাচ্চারা, মেয়ে বাচ্চারা অ্যাফেক্টেড হবে, কিন্তু অ্যাফেক্টেড মেলের সমস্ত ছেলে বাচ্চারা আনএফেক্টেড হবে। ওকে, তাহলে এক্স লিঙ্ক ডমিনেন্ট বুঝার বৈশিষ্ট্য তিনটা: একটা জেনারেশন স্কিপ থাকবে না, সব জেনারেশনে রুগী থাকবে, অনেক রুগী থাকবে, অ্যাফেক্টেড মেল থেকে কোনো রকম মেল আক্রান্ত হবে না, অ্যাফেক্টেড মেল থেকে সম্পূর্ণ ফিমেল গুলো আক্রান্ত হবে। এই চারটা বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করতে হবে এক্স লিঙ্ক ডমিনেন্টে। ঠিক আছে, তাহলে একটু দেখার চেষ্টা করি আমরা এই ছবিটা। এখানে দেখেন একটা ফিমেল অ্যাফেক্টেড, ফিমেল অ্যাফেক্টেড হলে কি হতে পারে? কি হতে পারে? মেল ফিমেল দুজনেই অ্যাফেক্টেড হতে পারে, পার্টিকুলার কোনো প্যাটার্ন ফিমেল অ্যাফেক্টেড হলে বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ ফিমেলে দুটো এক্স ক্রোমোজোম থাকে, দুটো ক্রোমোজোমই অ্যাফেক্টেড, বা একটা ক্রোমোজোমই অ্যাফেক্টেড। ধরেন এই একটা ক্রোমোজোম অ্যাফেক্টেড, এটা ছেলেও অ্যাফেক্টেড করতে পারে, মেয়েও অ্যাফেক্টেড করতে পারে, কোনো পার্টিকুলার প্যাটার্ন হবে না। কিন্তু প্যাটার্ন একটাই, যে সমস্ত জেনারেশন রুগী থাকবে, অ্যাফেক্টেড মেল যদি হয়, সম্পূর্ণ ফিমেল হইবে অ্যাফেক্টেড। তাহলে এটা দেখেন, এটা দেখে কি মনে হচ্ছে? এটা সমস্ত জেনারেশনের রুগী আছে, তাহলে এটা ডমিনেন্ট ডিসঅর্ডার। অটোজোমাল ডমিনেন্ট হতে পারে, এক্স লিঙ্ক ডমিনেন্ট হতে পারে, কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা পার্টিকুলার প্যাটার্ন পেয়ে গেছেন, যে অ্যাফেক্টেড মেল থেকে সব ফিমেলরা অ্যাফেক্টেড। এটা ডমিনেন্টে পার্টিকুলার প্যাটার্ন হতে পারে, কিন্তু অত কষ্ট হবে না। এখানে দেখেন যে অ্যাফেক্টেড মেল থেকে যখন সমস্ত ফিমেল অ্যাফেক্টেড, আপনার ব্যাখ্যা করতে পারবেন এক্স লিঙ্ক ডমিনেন্ট দিয়ে। এটা একটা আইন, যে অটোজোমাল ডমিনেন্টে অ্যাফেক্টেড মেল থেকে ফিমেল অ্যাফেক্টেড হতেও পারে, আবার নাও পারে, কিন্তু এক্স লিঙ্ক ডমিনেন্টে অ্যাফেক্টেড মেল থেকে সম্পূর্ণ ফিমেল অ্যাফেক্টেড হবে। সো যখনই একটা পেশেন্টের অ্যাফেক্টেড মেল থেকে সম্পূর্ণ ফিমেল অ্যাফেক্টেড হবে, তার মানে এটা এটা এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিসঅর্ডার। ঠিক আছে, তাহলে এই কথাটা মনে রাখবেন। তাহলে আমি একটু রিক্যাপিচুলেট করি, এক্স লিঙ্ক ডমিনেন্ট আর অটোজোমাল ডমিনেন্টের মধ্যে পার্থক্য কি হবে? এক্স লিঙ্ক ডমিনেন্টে আর অটোজোমাল ডমিনেন্টে দুটাতেই জেনারেশন স্কিপ থাকবে না। ওকে, দুটাতেই সমস্ত জেনারেশন এফেক্টেড হবে। দুটার মধ্যে অটোজোমাল ডমিনেন্টে মেল টু মেল ট্রান্সমিশন হবে, কিন্তু এখানে কোনো মেল টু মেল ট্রান্সমিশন হবে না। দেখেন, এখানে কোনো রকমের মেল টু মেল ট্রান্সমিশন হয় নাই, মেল থেকে শুধু ফিমেল ট্রান্সমিশন হয়েছে। তার মানে এখানেই আপনি বলতে পারেন ইট কুড বি এক্স লিঙ্ক ডমিনেন্ট, তাই না? এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মেল যদি অ্যাফেক্টেড হয়, সম্পূর্ণ ফিমেল অ্যাফেক্টেড হবে। তাহলে এক্স লিঙ্ক ডমিনেন্ট ডায়াগনোসিস করার জন্য রুল অফ থাম হচ্ছে, মনে রাখতে হবে যে একটা পেশেন্ট, একটা যদি বাবা আক্রান্ত হয়, বাবা আক্রান্ত হলে সম্পূর্ণ মেয়ের, যতগুলো মেয়ে হবে সব মেয়েগুলো আক্রান্ত হবে, এবং আক্রান্ত বাবা থেকে কোনো রকম ছেলে আক্রান্ত হবে না। তাহলে এটা এক্স লিঙ্ক ডমিনেন্টের বৈশিষ্ট্য, সাথে জেনারেশন স্কিপ পাওয়া যাবে না। ওকে, সব জেনারেশন এফেক্টেড থাকবে। অটোজোমাল ডমিনেন্টে কি এই ধরনটা থাকবে না, যে আক্রান্ত বাবার সব ছেলে নর্মাল, সব মেয়ে আক্রান্ত, এই 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 ফর্মুলাটা পাওয়া যাবে না। সাথে জেনারেশন স্কিপ পাওয়া যাবে না, এটা বোথের জন্য কমন। তাহলে এই কথাটাই এখানে ইম্পর্টেন্ট। এক্স লিঙ্ক ডমিনেন্টে, আর লাস্ট বারের মতো বলছি, আক্রান্ত বাবার সম্পূর্ণ মেয়েগুলো আক্রান্ত, সম্পূর্ণ ছেলেগুলো অনাক্রান্ত, এটাই বৈশিষ্ট্য। ওকে, তাহলে এটা হচ্ছে কনসার্ন নাম্বার ওয়ান। তাহলে কোনো জেনারেশন স্কিপ নেই,
কিন্তু মেল টু মেল ট্রান্সমিশন নাই, এবং অ্যাফেক্টেড মেল ট্রান্সমিট দ্য ডিজিজ তো 100% অফ দেয়ার ডটার, তাহলে এটা এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিসঅর্ডার। তাহলে এই ছবিটা একটু দেখে নেন, এখানে কি আছে। এখানে মায়ের আক্রান্ত, মায়ের আক্রান্ত হলে সবই হইতে পারে, মানে 50-50 বিটানিয়া। আচ্ছা, কিন্তু পার্থক্য কি? যদি আক্রান্ত বাবা হয় তাহলে দেখবেন এই যে সমস্ত ছেলে নর্মাল, সমস্ত মেয়ে অ্যাফেক্টেড, সব জেনারেশনে আছে, পার্টিকুলার প্যাটার্ন নাই। পার্টিকুলার প্যাটার্ন কি নাই? পার্টিকুলার প্যাটার্ন আছে, যে আক্রান্ত বাবা থেকে সব মেয়েরা আক্রান্ত, আক্রান্ত বাবা থেকে সব ছেলে নর্মাল। ওকে। এবং মা থেকে এরকম কোনো পার্টিকুলার প্যাটার্ন আপনি খুঁজে পাচ্ছেন না। কিন্তু এই জিনিসটা ডমিনেন্টের বৈশিষ্ট্য না। বাবা আক্রান্ত হলে এই ঘটনাটা কখনো ডমিনেন্টে না না ঘটাটাই নর্মাল। তাহলে এটার জন্য এটা এক্স লিঙ্ক ডমিনেন্ট। অটোজোমাল ডমিনেন্টে আক্রান্ত বাবা থেকে এই ঘটনাটা ঘটবে না, কিন্তু এক্স লিঙ্ক ডমিনেন্টে এই ঘটনাটি ঘটবে। তাহলে এটা অটোজোমাল ডমিনেন্ট না, এক্স লিঙ্ক ডমিনেন্ট, কথাটা একদম ক্লিয়ারলি মনে রাখতে হবে। এবার এক্স লিঙ্ক রিসেসিভ, এখানে কি ক্যারিয়ার স্টেট থাকে। এখানে ইউজুয়ালি নর্মাল পেডিগ্রি যদি দেখেন, দেখবেন জেনারেশন স্কিপ আছে, মেল টু মেল ট্রান্সমিশন এখানে পাওয়া যাবে না। ঠিক আছে, কিন্তু পার্থক্য কি? পার্থক্য কি? ফিমেল টু মেল ট্রান্সমিশন থাকতে পারে, যেহেতু ফিমেল ক্যারিয়ার। এখানে আপনি দেখবেন যদি নর্মাল পেডিগ্রি গুলোতে ইজি পেডিগ্রি থাকে, দেখবেন খুবই কম এফেক্টেড, বা ক্যারিয়ার স্টেট আছে, জেনারেশন স্কিপ আছে, আর মেলরাই শুধু এফেক্টেড হয়। ওকে, এই কথাটা মনে রাখবেন। তাহলে রিসেসিভের বৈশিষ্ট্য নাম্বার ওয়ান, মেল টু মেল ট্রান্সমিশন হয় না, এফেক্টেড মেলের প্রত্যেকটা ডটার ক্যারিয়ার হবে। কিন্তু এই কথাটা মনে রাখবেন, তাহলে এক্স লিঙ্ক ডিসঅর্ডারের ক্ষেত্রে যদি এটা অ্যাফেক্টেড বাবা হয়, ধরেন বাবাটা অ্যাফেক্টেড, এই অ্যাফেক্টেড বাবা, আর এটা নর্মাল মা, তাহলে এই অ্যাফেক্টেডটা এটাই যেহেতু ফিমেল তৈরি করবে, তাহলে অ্যাফেক্টেড বাবার সবগুলো মেয়ে রুগী হবে না, ক্যারিয়ার হবে, ক্যারিয়ার হবে। ওকে, এক নাম্বার। কিন্তু অ্যাফেক্টেড বাবার সবগুলো ছেলে উইল বি অ্যাবসোলুটলি নর্মাল। সো এই পয়েন্টটা মনে রাখতে হবে। এটা হচ্ছে ইস্যু নাম্বার ওয়ান, কোন কন্ডিশনে? এক্স রিসেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে। এই একটা কথা মনে রাখতে হবে। দুই নাম্বার কথা কি মনে রাখতে হবে? এক্স রিসেসিভে যদি ধরেন মায়ের আক্রান্ত থাকে, মায়ের আক্রান্ত, বাবা ইজ অ্যাবসোলুটলি নর্মাল, আক্রান্ত মায়ের সবগুলো ছেলে আক্রান্ত হবে, আক্রান্ত মায়ের কোনো মেয়ে আক্রান্ত হবে না, ক্যারিয়ার হবে। তাহলে এক্স রিসেসিভ ডিসঅর্ডারে আক্রান্ত মায়ের সাথে যদি নর্মাল বাবার বিয়ে হয়, তাহলে সম্পূর্ণ ছেলেগুলো আক্রান্ত হবে, সম্পূর্ণ মেয়েগুলো ক্যারিয়ার হবে। তাহলে আক্রান্ত মা থেকে কোনো মেয়ে আক্রান্ত হবে না। এটাই রিসেসিভের বৈশিষ্ট্য, যেটার মাধ্যমে আমরা অটোজোমাল রিসেসিভ থেকে পার্থক্য করার চেষ্টা করব। ওকে, তাহলে এই কনসার্নটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কখন ফিমেল আক্রান্ত হতে পারে? ধরেন ফিমেলের দুটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা আক্রান্ত, আরেক ক্রোমোজোমটা আলটিমেটলি নষ্ট হয়ে গেল, চলে গেল লায়নাইজেশন থিওরির মাধ্যমে, বা টার্নার সিনড্রোম যেখানে একটা এক্স ক্রোমোজোম থাকে, তাহলে একটা এক্স ক্রোমোজোম হলে একটাই আক্রান্ত, তাহলে ফিমেল হবে আক্রান্ত। দুই নাম্বার, রিসেসিভের বৈশিষ্ট্য, বাবা মা দুজনারই রোগ আছে, বাবা মা বোথের রোগ আছে, তাহলে ছেলে মেয়ে সবারই রোগ হবে, তাহলে সবগুলো মেয়ে আক্রান্ত হবে। খুবই ইজি। তাহলে একটা কথা মনে রাখবেন, বোথ প্যারেন্টস যদি অ্যাফেক্টেড হয়, তাহলে রিসেসিভে ফিমেল অ্যাফেক্টেড হতে পারে। এবং রিয়ারলি একটা কথা মনে রাখবেন, যদি অ্যাফেক্টেড বাবা কোনো কারণে, যদি এটা টেস্ট করা হয় না, যে বাবার অ্যাফেক্টেড আছে, বাবার রোগ আছে, উইথ ক্যারিয়ার মাদার, ঠিক আছে, বাবা অ্যাফেক্টেড উইথ ক্যারিয়ার মাদার, ওকে, তাহলে দেখেন এই ক্রোমোজোমটা যখন এইটার সাথে সংযুক্ত হবে, তখন ফিমেল অ্যাফেক্টেড হতে পারে। ঠিক আছে, তাহলে অ্যাফেক্টেড বাবা সাথে যদি ক্যারিয়ার মাদার থাকে, সরি ভুল বলেছি, এটা ক্যারিয়ার মানে এটা বাদ যাবে, অ্যাফেক্টেড বাবার সাথে যদি ক্যারিয়ার মা থাকে, তাহলে কিন্তু ফিমেল অ্যাফেক্টেড হতে পারে। ওকে, তাহলে এই যে দেখেন এদের বাবার রোগ আছে, তো মায়ের কিন্তু রোগ নাই, মা ক্যারিয়ার, আপাতত রোগ নাই, তাহলে এই অ্যাফেক্টেড যদি এটার সাথে ইয়ে হয়, তাহলে কিন্তু ক্রোমোজোম এক্স এ অ্যাফেক্টেড হতে পারে। সো রিসেসিভের তিনটা কারণে ফিমেল অ্যাফেক্টেড হতে পারে, যদি লায়নাইজেশন, বোথ প্যারেন্টস অ্যাফেক্টেড, অ্যাফেক্টেড ফাদার হ্যাভ ক্যারিয়ার মাদার। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবেন। তাহলে দেখেন এটা একটা কমন প্যাটার্ন। প্রথম প্যাটার্ন কি? দেখেন এখানে খুবই অল্প এফেক্টেড, জেনারেশন স্কিপ আছে, প্রথম জেনারেশন বাবা মার কারো রোগ নাই, বাবা মার কোনো রোগ নাই, তার মানে এটা অটোজোমাল রিসেসিভ হতে পারে, এক্স রিসেসিভ হতে পারে। দুই নাম্বার প্যাটার্ন একটু দেখার চেষ্টা করেন, ছেলেরা শুধু অ্যাফেক্টেড, মানে একটা পার্টিকুলার প্যাটার্ন আছে, যখন মেল অ্যাফেক্টেড থাকবে, শুধু মেল অ্যাফেক্টেড থাকবে, তার মানে এটা মেনলি মনে রাখবেন এটা অটোজোমাল রিসেসিভ না, এটা এক্স রিসেসিভ হতে পারে।
ওকে, মেল টু মেল ট্রান্সমিশন নাই, দেখেন এখানে মেলের এফেক্টেড, পরের জেনারেশনে মেলের নাই, তার মানে এটা মেল টু মেল ট্রান্সমিশন নাই, তাহলে এটা এক্স রিসেসিভ। অটোজোমাল রিসেসিভে মেল টু মেল ট্রান্সমিশন সম্ভব হতে পারে। ঠিক আছে, তাহলে এবার একটু এই কনসার্নটা একটু মনে রাখি। এটাতে দেখেন মায়ের আক্রান্ত আছে, বাবা নর্মাল, তাহলে মায়ের দুটা এক্স ক্রোমোজোমে আক্রান্ত। আচ্ছা, প্রথম কথা দেখি এটার জেনারেশন স্কিপ কি আছে। দেখেন এই যে জেনারেশন স্কিপ আছে, দেখে কিন্তু মনে হচ্ছে সব জেনারেশনে আছে, কিন্তু দেখেন এখানে জেনারেশন স্কিপ আছে। যখনই পেডিগ্রিতে জেনারেশন স্কিপ থাকবে আপনার পসিবিলিটি দুইটা, এক্স রিসেসিভ আর একটা অটোজোমাল রিসেসিভ। ওকে, তাহলে এটা এটা দুটো পসিবিলিটি হতে পারে। দেখেন এখানে এইখানে বাবা মা আক্রান্ত, সবাই আক্রান্ত, এটা দুই কন্ডিশনে ব্যাখ্যা করতে পারে, তাই না, দুই কন্ডিশনে ব্যাখ্যা করতে পারে। কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা, এখানে অ্যাফেক্টেড মা আছে। ঠিক আছে, অ্যাফেক্টেড মা আছে উইথ নর্মাল পিতা। একটা কথা মনে রাখবেন, অ্যাফেক্টেড মা উইথ নর্মাল পিতা যদি বিবাহ হয়, সমস্ত ছেলেগুলো অ্যাফেক্টেড হবে, আর সম্পূর্ণ মা মেয়েগুলো ক্যারিয়ার হবে। তাহলে এটা, এই মেয়েটাও ক্যারিয়ার, এটাও ক্যারিয়ার। এটা যদিও আমি বিয়ে দেখতে পাচ্ছি না, তাহলে আমি বুঝতে পারছি না, কিন্তু এই মেয়েটা ক্যারিয়ার কেমনে বুঝলাম, কারণ এখানে ছেলের রোগ হয়েছে। তাহলে এটা ক্লাসিক্যাল এক্স রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে কথাগুলো মনে রাখবেন। আমি একটু জাস্ট রিক্যাপিচুলেট করি, যে দেখেন যখনই একটা কন্ডিশনে জেনারেশন স্কিপ পাবেন, জেনারেশন স্কিপ হলেই এক্স লিঙ্ক রিসেসিভ বা অটোজোমাল রিসেসিভ, এই দুটা কারণে হতে পারে। তাহলে দুটা কারণে হতে পারে, মেল টু মেল ট্রান্সমিশন যদি থাকে অটোজোমাল রিসেসিভ, মেল টু মেল ট্রান্সমিশন যদি না থাকে এক্স লিঙ্ক রিসেসিভ। ওকে, এবং এক্স হিসেবে খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মায়ের রোগ হলে সব ছেলে অ্যাফেক্টেড হবে, সব মেয়ে ক্যারিয়ার হবে। যেখানে এক্স লিঙ্ক ডমিনেন্টে ছিল অ্যাফেক্টেড ফাদারের, সম্পূর্ণ মেয়ে অ্যাফেক্টেড হবে এবং সম্পূর্ণ ছেলে নর্মাল হবে। এই কনসেপ্টটা মনে রাখবেন। তাহলে ফ্যাব্রিজ ডিজিজ, এটা খুবই ইম্পর্টেন্ট এমআরসিপির জন্য। অ্যানজিও ক্যারাটোমা থাকে, পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, পেশেন্টের কিডনি ডিজিজ থাকে, স্ট্রোক থাকে, এটা একটা ইম্পর্টেন্ট ডিসঅর্ডার। এবার একদম লাস্ট দিকে চলে আসছি, মাইটোকন্ড্রিয়াল। মাইটোকন্ড্রিয়াল একটাই বৈশিষ্ট্য, এটা শুধুমাত্র ওভামে থাকে, স্পার্মে মাইটোকন্ড্রিয়ায় কোনো রকম কন্ট্রিবিউশন করে না। ঠিক আছে, তাহলে এফেক্টেড মায়ের সম্পূর্ণ জেনারেশন এফেক্টেড হবে, ছেলে মেয়ে কোনো বাছবিচার করবে না। ঠিক আছে, দেখেন এটা একটু চিন্তা করে, এখানে এই যে মা এফেক্টেড এর সম্পূর্ণ, এই দেখেন এই ছেলে এফেক্টেড, এই মেয়ে এফেক্টেড, এই ছেলে এফেক্টেড, এই মেয়ে এফেক্টেড, সম্পূর্ণ জেনারেশন এফেক্টেড। বাবা এফেক্টেড, সব নর্মাল। মা এফেক্টেড, সবাই এফেক্টেড। বাবা এফেক্টেড, সব নর্মাল। এই প্যাটার্নটা যখনই পাবেন যে মা এফেক্টেড হলে সবাই এফেক্টেড, কোনো বাছবিচার নাই, তাহলে এটা মাইটোকন্ড্রিয়াল। ঠিক আছে, মা এফেক্টেড হলে যদি সবাই এফেক্টেড হয়, দিস ইজ মাইটোকন্ড্রিয়াল। বাবা এফেক্টেড হলে কেউ এফেক্টেড হবে না, মা এফেক্টেড হলে সবাই এফেক্টেড হবে, দিস ইজ মাইটোকন্ড্রিয়াল। এটাও দেখেন, মা এফেক্টেড, সবাই এফেক্টেড, বাবা এফেক্টেড, সবাই নর্মাল। আরেকটু দেখি, এ দেখেন, এটা সবাই এফেক্টেড, বাবা এফেক্টেড, এভরিবডি নর্মাল, মা এফেক্টেড, এভরিবডি এফেক্টেড। সো দিস ইজ ক্লাসিক্যাল মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। ওকে, আচ্ছা আর কিছু আছে দেখি, এটা একটু দেখেন, এটাও দেখেন এই কন্ডিশনের ক্ষেত্রে। আচ্ছা এটা দেখাবো না, এটা দেখাবো। এটা দেখেন, ছেলেরা শুধু অ্যাফেক্টেড, দেখেন যখনই বাবা অ্যাফেক্টেড, তার মানে প্রত্যেকটা ছেলে অ্যাফেক্টেড। বাবা এফেক্টেড হলে ছেলেরা যদি এফেক্টেড হয়, এটা কোনোদিনও এক্সলিং ডিসঅর্ডার না, এটা ওয়াইলিং ডিসঅর্ডার। এটা একটা ডিসঅর্ডার আছে, এখানে কোনো ফিমেল এফেক্টেড হবে না, শুধু মেল এফেক্টেড হবে, এবং প্রত্যেকটা বাবার যদি এফেক্টেড হয় সবগুলো ছেলে এফেক্টেড হবে। সো দিস ইজ ওয়াইলিং ডিজিজ। ঠিক আছে, যেমন এটা একটা ডিসঅর্ডার আছে, হেয়ারি ইয়ার্স, ওয়াইলিং ফেনোটাইপিং ট্রেট, দিস ইজ অ্যানাদার ওয়াইলিং ইনহেরিটেন্স। সো কনসেপ্ট, আমাদেরকে এই কয়েকটা কনসেপ্ট যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য খুবই ইজি। ওকে, তাহলে আমি আরেকবার একটু শুরুতে চলে যাব, জাস্ট আমাদের কয়েকটা রিক্যাপিচুলেশনের জন্য। পেডিগ্রিতে সবসময় গুরুত্বপূর্ণ জেনারেশন স্কিপ। জেনারেশন স্কিপ যদি না থাকে, তাহলে অটোজোমাল ডমিনেন্ট অথবা এক্সলিং ডমিনেন্ট। যদি মেল টু মেল ট্রান্সমিশন প্রেজেন্ট থাকে, তাহলে এটা অটোজোমাল ডমিনেন্ট। যদি মেল টু মেল ট্রান্সমিশন না থাকে, অ্যাফেক্টেড মেলের সম্পূর্ণ মেয়েরা যদি অ্যাফেক্টেড হয়, তাহলে এটা এক্স লিঙ্ক ডমিনেন্ট। কারণ এক্স লিঙ্ক ডমিনেন্টে অ্যাফেক্টেড মেল থেকে কখনোই অ্যাফেক্টেড মেল হবে না, বরং অ্যাফেক্টেড মেল থেকে সম্পূর্ণ ফিমেলরা অ্যাফেক্টেড হবে। এটাই বৈশিষ্ট্য, এটা একদম ক্লাসিক্যাল বৈশিষ্ট্য। 2 নাম্বার, পেডিগ্রিতে দেখলেন জেনারেশন স্কিপ আছে।
ওকে, তাহলে মেল টু মেল আপনাকে চেক করতে হবে, কারণ কি, জেনারেশন স্কিপ থাকলে অটোজোমাল রিসেসিভ অথবা এক্স রিসেসিভ। ঠিক আছে, কিন্তু যদি দেখেন যে মেল টু মেল ট্রান্সমিশন আছে, তাহলে এটা অটোজোমাল রিসেসিভ। যদি মেল টু মেল ট্রান্সমিশন না থাকে, তাহলে এক্স লিঙ্ক রিসেসিভ। তবে এক্স রিসেসিভে আরেকটা কথা মনে রাখবেন, এক্স রিসেসিভে অ্যাফেক্টেড মা থেকে কখনোই অ্যাফেক্টেড ফিমেল চাইল্ড হতে পারে না। অ্যাফেক্টেড মায়ের সম্পূর্ণ মেল জেনারেশন অ্যাফেক্টেড হবে, কিন্তু অ্যাফেক্টেড মা থেকে কখনোই ফিমেল জেনারেশন অ্যাফেক্টেড হবে না। সো এই জিনিসটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, আশা করি পেডিগ্রির বেসিক টপিকগুলো আমাদের জন্য অনেক ইজি হবে। সো থ্যাংক ইউ সো মাচ। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এবং আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য ধন্যবাদ।